আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে। আজকের ক্লাসে আমরা পড়ছিলাম রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমরা অলরেডি দুইটা ক্লাস শেষ করছি এটার উপরে। আজকে আমাদের তৃতীয় ক্লাস। সো আমরা গত দুইটা ক্লাসে পরমাণুর যে মডেল, বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল সেগুলো আর কি পড়ে ফেলছি অলরেডি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস। সো আমরা আর কি কথা না বলে সরাসরি ক্লাসটা শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হলো পরমাণু ও পরমাণুর মূল কণিকা সমূহ। দেখো, পরমাণু তো আসলে একটা ইউনিট কিছু না, মৌলিক কিছু না। পরমাণুকে ভাঙা যায়, এর ভেতরে কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এবং এই যে তিনটা কণার নাম বললাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো বাদেও পরমাণুর মধ্যে আরও বেশ কিছু কণার উপস্থিতি লক্ষ্য করা যায়। কখন? যখন তেজস্ক্রিয় ভাঙন ঘটে বা এই রিলেটেড যে বিষয়গুলোতে। সো এই যে টোটাল যে আমরা কণাগুলোর উপস্থিতি লক্ষ্য করতেছি, এদেরকে আমরা ক্লাসিফাই করছি কয় ভাগে। প্রথমটা দেখো, প্রথমটা কি? পরমাণুর স্থায়ী মূল কণিকা। সো এই যে মূলিকা তোমার কণিকাগুলো, এদেরকে আমি স্থায়ী, অস্থায়ী, এই দুইটা পোর্শনে দুইটা ভাগ করছি। সো স্থায়ী কণিকার মধ্যে কারা আছে অলরেডি তোমরা জানো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ ইলেকট্রন কি বিভিন্ন কক্ষপথে থেকে নিউক্লিয়াসকে আবর্তন করে, আর নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন অ্যান্ড নিউট্রন। সো এরা হলো স্থায়ী, এরা আসলে ওই যে চলে যায় না, বা এরা আর কি নতুন করে আসেও না। ইলেকট্রন আসে বা যায়, কিন্তু মানে এই তিনটা মিলেই আর কি একটা পরমাণু গঠিত, তাই না? সো পরমাণুর গঠনে এরা থাকবে, এদের ছাড়া পরমাণুর গঠন হবে না। দ্যাটস আমি এদেরকে স্থায়ী বলতেছি। আর অস্থায়ী কারা? তোমরা তেজস্ক্রিয়তার সাথে মানে পরিচিত, কম বেশি 9-10 তো পড়ছো। সো তেজস্ক্রিয় ভাঙন যখন হয় একটা নিউক্লিয়াসের, তখন আমরা অস্থায়ীভাবে সাময়িক অল্প সময়ের জন্য কিছু সংখ্যক কণার উপস্থিতি লক্ষ্য করি, যাদেরকে আমি বলতেছি পরমাণুর অস্থায়ী মূল কণিকা। সো অস্থায়ী মূল কণিকার মধ্যে বেশ অনেকগুলো আছে, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্রাভিটন, পজিট্রন, মেসন, বোসন, পাইয়ন, মিউয়ন, অনেকগুলো আছে। হ্যাঁ, সো এইগুলো আর কি আমাদের একটু অ্যাটলিস্ট এখান থেকে 4-5টা তোমরা মেমোরাইজ করার চেষ্টা করবে। এখান থেকে এমসিকিউতে আসে, বেশ কমন। তোমরা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলেই এটার গুরুত্ব আসলে বুঝতে পারবে ইনশাল্লাহ। সো এই দুইটা হলো স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা। আরেকটা স্পেশাল টাইপের কণিকা সম্পর্কে আমরা এই সিলেবাসে পড়ি, যেটা হলো কম্পোজিট কণিকা, অর্থাৎ বাংলায় করলে যৌগিক কণিকা। অর্থাৎ মৌলিক যে কণিকাগুলো ছিল, এদের কম্বিনেশন করে আমরা একটা যৌগিক কণিকা পাই, সেটাকে আমরা বলতেছি কম্পোজিট বা যৌগিক কণিকা। এখন এইটার সাথে তোমরা অলরেডি পরিচিত হয়ে আসছো, শুরুর ক্লাসে আমরা আলফা কণার সাথে পরিচিত। আলফা কণায় কি হয়? হিলিয়ামের একটা পরমাণু, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? 2। ইলেকট্রন সংখ্যা কত? 2। ভর সংখ্যা কত? 4। সো এই যে দুইটা ইলেকট্রনকে আমরা যদি বের করে দিই, তাহলে থাকে কি? শুধু নিউক্লিয়াসটা থাকে, ইলেকট্রন থাকে না। সো নিউক্লিয়াসে কি থাকে? দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, অর্থাৎ টোটাল ভর হয় কত? 4। সো এই যে নিউক্লিয়াসটা, দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনের কম্বিনেশন, এটাকে আমরা বলতেছি একটা কম্পোজিট কণিকা। এরকম আরও একটা কণার সাথে তোমরা হিলিয়াম থেকে আমরা কি পাইলাম তাহলে বলো? হিলিয়াম থেকে আমরা পাইলাম তোমার আলফা কণা। তোমরা হাইড্রোজেনের একটা আইসোটোপের সাথে হয়তো অনেকে পরিচিত, অনেকে পরিচিত না। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত? 1। এবং এর ভর সংখ্যা কত? 1। সো আমি প্রোটনকে সেম রেখে নিউক্লিয়াসে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে যদি একটা নিউট্রন অ্যাড করে দিই, তাহলে ভর কত হয়ে যাবে? 2। কিন্তু পারমাণবিক সংখ্যা একই থাকতেছে। আর পারমাণবিক সংখ্যা যাদের 1, তাদেরকে আমি কি বলতেছি? আইসোটোপ। পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ। আইসোটোপ সম্পর্কে আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখব। সো এই যে হাইড্রোজেনের আইসোটোপ যার ভর হলো 2, তাকে আমরা বলি ডিউটেরিয়াম। ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমাদের প্রোটন সংখ্যা কত হয়? প্রোটন সংখ্যা 1 হয়, ঠিক আছে, কিন্তু ভর সংখ্যা কত হয়? ভর সংখ্যা হয় হলো 2, ঠিক আছে। সো এই যে ডিউটেরিয়াম থেকে আমি যদি একটা ইলেকট্রন সরাই নিই, হাইড্রোজেনে সবসময় কয়টা ইলেকট্রন থাকে? একটা। এর আইসোটোপেও একটা ইলেকট্রন। সো একটা ইলেকট্রনকে আমি যদি সরায় দিই, যে নিউক্লিয়াসটা থাকতেছে, ভর কত হবে? 2। সো এই যে 2 ভর বা একটা প্রোটন একটা নিউট্রনের কম্বিনেশন হয়ে একটা নিউক্লিয়াস ফর্ম করলো, তাকে আমরা বলতেছি হলো ডিউটেরন কণা, ঠিক আছে। তাহলে কম্পোজিট কণিকার এক্সাম্পল কি? হিলিয়াম থেকে আসা আলফা কণা এবং ডিউটেরিয়াম থেকে আসা ডিউটেরন কণা। দেখো একটা এমসিকিউ হাজারি স্যারের বই থেকে, নিচের কোনটি কম্পোজিট কণিকা? তাহলে ট্রিটিয়াম সম্পর্কে আমরা এখানে কম্পোজিটে পড়ি নাই, মেসন সম্পর্কেও পড়ি নাই, তারপরে আমরা
পড়ছি হলো ডিউটেরিয়াম আর ডিউটেরন। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা। এখন ডিউটেরিয়াম এটা কি একটা আইসোটোপ, এটা একটা পরমাণু। এই পরমাণু থেকে একটা ইলেকট্রন সরায় নিলে এই যে H+2 1, এখানে এইচ এর বদলে ডিও লিখতে পারো, ঠিক আছে, অসুবিধা নাই। সো এই যে নিউক্লিয়াসটা পাচ্ছি সেটা কি একটা কম্পোজিট কণিকা। সো ডিউটেরিয়াম হবে না, অ্যান্সারটা হবে কি ডিউটেরন, ঠিক আছে, ডিউটেরন কণা। সো আশা করি এখান থেকে তোমরা পরীক্ষা আসলে এরপর ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। দেখো তাহলে আমরা সামনে আগাই। ভারী পানি কি? ভারী পানি হইল এই যে ডিউটেরিয়াম পরমাণু, হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের পরিবর্তে পানির অণুতে যদি ডিউটেরিয়াম থাকে তাহলে তাকে বলা হয় ভারী পানি। সো এটার উদাহরণ কি? H2O তো হবে না, এটা তো নর্মাল পানি। H2O2 হলো হাইড্রোজেন পারক্সাইড, উচ্চ ঘনত্বের খনিজ পানি না। আমাদের অ্যান্সারটা কি ভারী পানির D2O, এটা কবির স্যারের বইতে আসছে। ওকে, সো এগুলা আমরা এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যে পরমাণুর তিনটা মৌলিক স্থায়ী কণিকার আমরা একটু সম্পর্ক দেখি আসলে কার ক্যারেক্টারিস্টিক্স কেমন। সো প্রথমে আছে বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রথমে কি আছে? বৈশিষ্ট্য। ইলেকট্রন অ্যান্ড এটা হলো আমাদের প্রোটন। আচ্ছা, এটা নাই দি, এমনি দেখাই। তাহলে দেখো প্রথমে আমরা ভর দেখব, তারপরে আধান এবং সর্বশেষে পরমাণুতে এই যে তিনটা কণার অবস্থান দেখব। সো প্রথমটা আছে ইলেকট্রন। ইলেকট্রনের ভর কত? আমরা এখানে আপেক্ষিক ভর নিয়ে হিসাব করতেছি। ইলেকট্রনের নর্মাল ভর তো তুমি জানো, তাই না? কত? অনেক কম, তাই না? সো আমরা আপেক্ষিক ভর নিয়ে হিসাব করতেছি। এখন ভর কি, আপেক্ষিক ভর কি, এটা একটু পরে ইনশাল্লাহ জানতে পারবা। আপাতত জানো আমরা এইখানে আপেক্ষিক ভরটা প্রোটনের জন্য 1 ধরি, এই যে প্রোটনের জন্য 1 ধরি, নিউট্রনের জন্য অন ধরি। তাহলে এই 1-এর সাপেক্ষে ইলেকট্রনের ভরটা হবে এই 1-এর 1836 ভাগের 1 ভাগ। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই দুইটার ভর যদি আমি 1 ধরি, এই 1-এর সাপেক্ষে ইলেকট্রনের ভর কত হবে? 1-এর 1836 ভাগের 1 ভাগ, তার মানে অনেক কম, ঠিক আছে। তাহলে সব থেকে ভারী কারা? প্রোটন আর নিউট্রন, এবং এরপরে সব থেকে ভর কম কার, বা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসে এটা ইলেকট্রনের, ঠিক আছে। সো এটা আশা করি মনে থাকবে। বৈশিষ্ট্য। আধান। আধান মানে চার্জ। ইলেকট্রনের চার্জ কত? -1, এটা আমরা জানি। প্রোটনের চার্জ +1 এবং নিউট্রন হলো কি চার্জ নিরপেক্ষ, নিউট্রনের কোনো চার্জ নাই। সো এটাও আমরা জানি। এরপর হলো অবস্থান। ইলেকট্রনের অবস্থান কি? নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে বা অরবিটালে, এবং প্রোটনের অবস্থান নিউক্লিয়াসের ভিতরে, নিউট্রনের অবস্থানও কি নিউক্লিয়াসের ভিতরে। আমরা যদি একটা এখান থেকে এই যে আইডিয়াটা পাইলাম, এখান থেকে আমরা যদি একটা পরমাণু আঁকার চেষ্টা করি। সো এইটা হলো আমাদের ধরো শক্তি স্তর, আর এইটা ধরো আমাদের নিউক্লিয়াস। ওকে, সো এটা হলো আমাদের নিউক্লিয়াস। তাহলে আমাদের ইলেকট্রনটা কোথায় থাকবে? এইখানে থাকবে হলো আমাদের ইলেকট্রন, ঠিক আছে, এবং কেন্দ্রে আমাদের প্রোটন প্লাস নিউট্রন থাকতেছে। সো এই হলো আমাদের পরমাণুর গঠন, আশা করি তোমাদের মনে থাকবে। ওকে, সো এরপরে আমাদের যেটা আছে আইসোটোপ। আইসোটোপ সম্পর্কে আমরা শুরুতে আলোচনা করলাম, আমরা 9-10-এও পড়ে আসছি। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে ভুলে গেছো, অনেকে জানো না, কোনো অসুবিধা নেই, আজকে একেবারে ভালোভাবে ইনশাল্লাহ শিখে যাবা। একাধিক পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ। লাস্টের প দিয়ে মনে রাখবা, আইসোটোপ লাস্টে কি? প। প মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেম, বাকি কি আছে? ভর সংখ্যা, এটা ভিন্ন হবে। যেমন আমরা ওই যে দেখলাম একটু আগে, হাইড্রোজেনের 2টা হাইড্রোজেন পরমাণু, একটায় ভর সংখ্যা হইল 1, আরেকটায় ভর সংখ্যা 2। দুইটা কি একটা আরেকটার আইসোটোপ বা হাইড্রোজেনের আইসোটোপ, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত ছিল? 1 ছিল। সো এখানে সেম কথাই বলা হয়েছে, যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড, পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড, একই কিন্তু পারমাণবিক সংখ্যা একই কিন্তু আমাদের ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলতেছি কি? আইসোটোপ, ঠিক আছে। উদাহরণ হিসেবে দেখো, এই যে হাইড্রোজেনের আমাদের 2টা
আইসোটোপ দিয়ে দিছে, একটা হাইড্রোজেন 1 1, একটা হাইড্রোজেন 1 2। যে নিচে কিন্তু আমরা ভর লিখি, ঠিক আছে, এটা অনেকে ভুলে যাও। এক্স, এখানে আমরা জেড মানে পারমাণবিক সংখ্যাটা লিখি, আর উপরে হলো এ মানে হলো ভর সংখ্যা। সো একটা পরমাণুর যদি এরকম লেখা থাকে, ফর এক্সাম্পল এই যে হাইড্রোজেন 1 1, নিচেরটা কি হবে পারমাণবিক সংখ্যা, উপরেরটা হবে পারমাণবিক ভর। দেখো পরেরটা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এখানে ভর সংখ্যা 2, তাহলে পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট। তাহলে এই দুইটা পরস্পর কি আইসোটোপ, একটা হলো হাইড্রোজেন আরেকটা কি ডিউটেরিয়াম, আরেকটা আছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ নর্মালি আমাদের পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। আরেকটা কি হাইড্রোজেন ভর সংখ্যা 3 কিন্তু প্রোটন সংখ্যা 1। সো এখানে ভর সংখ্যা 1 2 3, তিনটাই কি হাইড্রোজেনের 3টা আইসোটোপ, এবং প্রথমটাকে হাইড্রোজেন, পরেরটা ডিউটেরিয়াম, তারপরটা কি ট্রিটিয়াম, ঠিক আছে, ট্রিটিয়াম। এটা অনেক সময় অনেকে ট্রিট্রিয়াম বলে, অনেক সময় ট্রিটিয়াম বলে। সো সব থেকে বেটার হয় তুমি বই থেকে চেক করে নিবে এটার অ্যাকচুয়াল নামটা কি। ওকে, দেখো ক্লোরিনের 2টা আইসোটোপ বলা আছে, ক্লোরিন 17 দুই জায়গায়, কিন্তু প্রথমটায় ভর সংখ্যা 35, পরেরটায় ভর সংখ্যা কত 37, দেখতে পাচ্ছ, প্রথমটায় ভর সংখ্যা 35, তারপরেরটায় ভর সংখ্যা 37। ওকে, সো এই দুইটা এক্সাম্পল পরীক্ষার জন্য মনে রাখবা। এছাড়াও অনেক অনেক এক্সাম্পল আছে, এমসিকিউ আছে, যেগুলো বইয়ে আর হয়তো এক্সট্রা 2টা পাইতে পারো, বা কোনো আরও কোথাও যদি সার্চ করতে পারো গুগল, চ্যাট জিপিটি, যে আইসোটোপের আমাকে আরও 10টা উদাহরণ দাও। সো ওইটা কিন্তু তুমি নিজে নিজে দেখে মুখস্থ করতে পারবে, প্র্যাকটিস করতে পারো খাতায় লিখে, তাহলে পরীক্ষায় যাই দিক তুমি ইনশাল্লাহ পারবা। আর এগুলো আসলে মুখস্থ করারও প্রয়োজন নেই, কেন, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ যে ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা ডিফারেন্ট হলে পারমাণবিক সংখ্যা 1 হইলে সেটা আইসোটোপ, অ্যাজ সিম্পল অ্যাজ দিস, ঠিক আছে। সো আশা করি তোমরা আইসোটোপ রিলেটেড সকল কোয়েশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবা। তাহলে আমরা সামনে আগাই। আইসোবার, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয় আইসোবার। দেখো দিয়ে মনে রাখা যায়, দিয়ে মনে রাখা যায় লাস্টের ওয়ার্ডটা। আইসোটোপে আমরা দিয়ে মনে রাখছিলাম, আর আইসোবারের এই যে দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে। ভর একই হইলে তাদেরকে আমরা আইসোবার বলি, পারমাণবিক ভর সেম তাদেরকে আমরা আইসোবার বলি, কিন্তু প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট হবে, পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সেম, তাদেরকে আমরা কি বলতেছি আইসোবার। লাস্টের দিয়ে মনে রাখবো, ঠিক আছে। মানে কি ভর, এই রটা আসলে কোনটা, ভরের সাথে আমরা কানেক্ট করব, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। সো এখানের এক্সাম্পল কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের আর্গন এবং ক্যালসিয়াম। দেখো আমরা সংজ্ঞাতেই বলছি যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে। এখন পারমাণবিক সংখ্যা যদি 2টা জিনিসের ভিন্ন হয়, তারা তো আর এক পরমাণু থাকবে না, এক মৌল থাকবে না, মৌলগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, কিন্তু প্রত্যেকেরই পারমাণবিক ভর কত 40 40, ঠিক আছে। সো আর্গন এবং ক্যালসিয়াম এরা কি আমাদের পরস্পর আইসোবার। ওকে, এবং আরেকটা এক্সাম্পল আছে কার্বন এবং নাইট্রোজেন। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, কিন্তু প্রত্যেকের ভর কত 14। এখানে কার্বনের নর্মালি কত হয় 12, তাই না, কার্বনের কত হয় 12 হয়, কার্বনের 12 হয় 14 হয়। সো কার্বনের বিভিন্ন আইসোটোপ আছে, এরকম একটা আইসোটোপ কি কার্বনের 6 14, নাইট্রোজেনের 7 14। সো ভর সংখ্যা সেম হওয়ায় কার্বন এবং নাইট্রোজেন পরস্পর আইসোবার। খুব কমন কোয়েশ্চেন, পরীক্ষায় অহরহ এখান থেকে এমসিকিউ আসে। সো আশা করি তোমরা বের করতে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। এরপরেরটা দেখো আইসোটোন, যেসব পরমাণুর নিউট্রনের সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় কি আইসোটোন। এতক্ষণ আমরা কি দেখছি আইসোটোপ আইসোবার, এবার হলো আইসোটোন, যাদের নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা 2টা সেম, তাদেরকে কি বলা হয় আইসোটোন। আমরা আইসোটোনের লাস্টের আমাদের এই নিউট্রনের এর সাথে মনে রাখবো, এই যে লাস্টের এটা আমরা এই নিউট্রনের সাথে মনে রাখবো, ঠিক আছে।
আইসোটোন মানে কি, যাদের নিউট্রন সংখ্যা সেম। তাহলে এক্সাম্পল দেখো, আমাদের কি আছে, কার্বন, আমাদের কার্বন আছে এবং নাইট্রোজেন আছে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। দুইটাই ভিন্ন। কার্বনের ভর এখানে 14, নাইট্রোজেনের ভর এখানে 15। ঠিক আছে, এখন বলো না যে ভাই কেন হয়, বিভিন্ন আইসোটোপ হইতে পারে কার্বন নাইট্রোজেনের। সো দেখো, কার্বনের ক্ষেত্রে আমি যদি এখানে এই কার্বনের জন্য আমি যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিই, অর্থাৎ নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে a মাইনাস জেড, মানে ভর সংখ্যা 14 বিয়োগ পারমাণবিক সংখ্যা 6, তাহলে কত হচ্ছে নিউট্রন, 8টা। সেম ভাবে আমি যদি এই নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে a মাইনাস জেড, অর্থাৎ নাইট্রোজেনের ভর সংখ্যা আছে 15, পারমাণবিক সংখ্যা আছে 7, তাহলে কত হচ্ছে এখানে 8। তাহলে প্রত্যেকের আমাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা সেম। দ্যাটস ওয়াই আমাদের এই কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোটোন। অথবা আরও একটা এক্সাম্পল আছে এখানে, ক্লোরিন এবং এই যে ক্যালসিয়াম। ঠিক আছে, দেখো ব্র্যাকেটে এন দিয়ে বের করে রাখছে, মানে নিউট্রন সংখ্যা। তাহলে এদের জন্য আমি বের করতে যদি চাই, তাহলে ক্লোরিনের জন্য আমাদের নিউট্রন সংখ্যা হবে a মাইনাস জেড। এ মানে ভর সংখ্যা 37 এবং আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 17, তাহলে কত হচ্ছে এখানে 20। আর আমি যদি এখানে ক্যালসিয়ামেরটা বের করতে চাই, তাহলে ক্যালসিয়ামের জন্য নিউট্রন সংখ্যা কত হচ্ছে, a মাইনাস জেড। তাহলে a হলো ক্যালসিয়ামের 40 বিয়োগ প্রোটন সংখ্যা 20, তাহলে কত হচ্ছে 20। অর্থাৎ দুইজনেরই কি আমাদের নিউট্রন সংখ্যা সেম হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ক্লোরিন 1737 এবং ক্যালসিয়াম 2040 পরস্পর আইসোটোন। সো পরীক্ষা আসলে খুব সহজে এরকম চেক করে দেখা যায়। ওকে, আশা করি তোমরা বের করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনে আগাই। আইসো ইলেকট্রনিক, দুইটা আয়নকে বা দুইটা পরমাণুকে বা একটা আয়ন বা একটা পরমাণুকে, এই দুইটার কম্বিনেশনকে আমি আইসো ইলেকট্রনিক কখন বলবো, যখন তাদের মোট ইলেকট্রন সংখ্যা সেম হবে। কি হবে, মোট ইলেকট্রন সংখ্যা সেম হবে। কিভাবে সেম হবে দেখো, এই যে আমাদের অক্সিজেন এবং ফ্লোরিন, অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের ইলেকট্রন কয়টা ছিল, 8টা, তাই না? অক্সিজেন যখন অক্সিজেন 2 মাইনাস হয়, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এখন কয়টা আছে, 10টা। এরপরে ফ্লোরিনের ইলেকট্রন কয়টা ছিল, 9টা। সে যখন ফ্লোরিন মাইনাস হয় বা ফ্লোরাইড আয়ন হয়, তখন তার ইলেকট্রন কয়টা হয়, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, 9 আর 1 10টা হচ্ছে। তাহলে এরা পরস্পর কি আইসো ইলেকট্রনিক। সিমিলারলি নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলাও তোমরা চেক করে দেখবা প্রত্যেকের ইলেকট্রন কয়টা হচ্ছে, 10টা 10টা হচ্ছে। সো যাদের যাদের ইলেকট্রন সংখ্যা সেম তাদেরকে আমরা বলি আইসো ইলেকট্রনিক। আশা করি তোমরা পরীক্ষা আসলে বের করতে পারবা। ঠিক আছে, ওকে। সো এই এমসিকিউটার অ্যান্সার তোমরা চাইলে কমেন্টে বলতে পারো, আর আমি তোমাদের সলভ করে দিচ্ছি। নিচের কোন জোড়াটি আইসো বার? এই যে র থেকে আমরা মনে রাখবো কি, আমাদের ভর সেম হবে। কি হবে, ভর সেম হবে। তাহলে কার্বনে ভর 14, নাইট্রোজেনে ভর 14। সো এইটা দুইটা কি পরস্পর আইসোবার। বাকি সবগুলোর দেখো ভর সংখ্যা ভিন্ন, সো এরা পরস্পরের আইসোবার নয়। ওকে, এটা হাজারি স্যারের বইয়ের এমসিকিউ। পরেরটা হাজারি স্যারের বইয়ের। নিচের কোন জোড়াটি আইসোটোন? লাস্টে ন দিয়ে মনে রাখবো কি, আইসো না তো, আইসোটোনই তো আছে। লাস্টে ন দিয়ে মনে রাখবো নিউট্রন সংখ্যা সেম হইতে হবে দুইটার। তাহলে দেখো কার্বনে আমাদের 14 আর 6 আছে, তাহলে 14 আর 6 বিয়োগ দিলে কত হয় বলো তো, 8। নাইট্রোজেনে 14 আর 7 আছে, তাহলে আমাদের 14 থেকে 7 বিয়োগ দিলে কত হয় বলো তো, 7 হয়। তাহলে এখানে হচ্ছে 8 আর এইখানে হচ্ছে আমাদের 7। সো এটা হবে না, নিউট্রন সংখ্যা সেম হচ্ছে না। এখানে 14 আর 6 আছে, বিয়োগ দিলে 8 থাকতেছে নিউট্রন, আর এখানে 8 আর 13 হচ্ছে, বিয়োগ দিলে 5 হচ্ছে নিউট্রন। তাহলে খ নাম্বারও হচ্ছে না। গ নাম্বারে দেখো
কার্বন 6 14 আছে, সো বিয়োগ দিলে 8টা ইলেকট্রন পাওয়া যায়। আর এখানে 8 আর 16 আছে, বিয়োগ দিলে কত হয় 8, তার মানে দুইটা নিউট্রন সংখ্যা সেম, অর্থাৎ গ নাম্বার কারেক্ট হচ্ছে। ঘ নাম্বারটা একটু চেক করে দেখি, এখানে 64 আর 29 আছে, আর 64 আর 30 আছে, দেখে বোঝা যাচ্ছে দুইটা নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, সো এটাও ভুল। সো এইভাবে খুব সহজেই খুব দ্রুত 1 মিনিটেরও কম সময় এগুলা তোমরা ইনশাল্লাহ বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে এখন এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম আশা করি আমরা বুঝছি। আমরা আরেকবার রিভিউ করি, ঠিক আছে? দেখো, সবার শুরুতে আমরা পড়ছিলাম কি, পরমাণুর স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা, সবগুলোর এক্সাম্পল দেখছি। তারপরে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে ধারণা নিছি এবং তুলনা করছি। এরপরে আমরা কি, আইসোটোপ এক্সাম্পল, আইসোবারের এক্সাম্পল, আইসোটোনের এক্সাম্পল, মনে রাখার পদ্ধতি এবং কয়েকটা এমসিকিউ দেখলাম। সো আশা করি এখান থেকে আর তোমাদের কোনো ঝামেলা ইনশাল্লাহ থাকবে না। ওকে, তাহলে আমরা পরের টপিকটায় চলে যাচ্ছি। পরের টপিকটায় আমাদের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা, এই দুইটা টার্ম সম্পর্কে আইডিয়া দিছে। সো আমরা অলরেডি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা সম্পর্কে জানি, তাও আমরা একবার রিভিউ করি। দেখো, পারমাণবিক ভর সংখ্যা কি আর পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? সো কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা। একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা, এবং একটা চার্জ নিরপেক্ষ পরমাণু আর এক্সাম্পল কি, যেমন তুমি সোডিয়ামের কথা চিন্তা করতে পারো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11টা। তাহলে এখানে আমাদের 11টা হলো প্রোটন থাকবে এবং 11টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এই কথাই বলছে। উদাহরণ যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, যেটা আর কি মাত্র বললাম। ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা কি? কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি সেম জিনিসটাই দেখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ঠিক আছে, এবং ভর সংখ্যা কত হয়? 23। কিভাবে? এখানে 11টা প্রোটন থাকে, আর কয়টা কি থাকে? আর 12টা হলো নিউট্রন থাকে। তাহলে টোটাল যদি যোগ করো 23 হচ্ছে এর ভর সংখ্যা, ঠিক আছে? তো 23 কিভাবে আসলো আশা করি বুঝছে। 11টা প্রোটন এবং 12টা নিউট্রন, এই ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এবং সম্পর্ক কি? এ সমান হবে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, এটুকু মনে রাখতে হবে। অর্থাৎ কোনো পরমাণুর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা জানলে যোগ করে দিলে ভর সংখ্যা বের হয়ে যায়, বা অন্য যে কোনো দুইটা জানা থাকলে আননোন 3 নাম্বার ভ্যালুটা খুব ইজিলি যোগ বিয়োগ করে বের করে ফেলা যায়, ঠিক আছে? দেখো, পরেরটা আমাদের একটা এমসিকিউ আছে। নাইট্রোজেন 7 15, নিচে থাকে পারমাণবিক সংখ্যা, উপরে থাকে ভর, ঠিক আছে? নাইট্রোজেন 7 15, এই আইসোটোপে, নাইট্রোজেনের একটা আইসোটোপ, নাইট্রোজেনের ভর নরমালি কত হয়? 14, এটা এখানে ভর আছে কত? 15, কিন্তু পারমাণবিক সংখ্যা সেম, দ্যাটস হোয়াই এটা নাইট্রোজেনের একটা আইসোটোপ। এক্স্যাক্টলি আমরা যে নাইট্রোজেনটা ইউজ করি ওইটা না। সো এই নাইট্রোজেনের আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা খুব ইজিলি বের করা যায়। কিভাবে বলো তো? কি হবে বলো তো? নিউট্রন সংখ্যা আমরা জানি, ভর সংখ্যা এ সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ জেড প্লাস এন। খুব ইজিলি বের করা যায়, তাই না? তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কত? 15, এবং আমাদের প্রোটন সংখ্যা কত? 7। সো এখানে বসাই দিলেই হচ্ছে 15 বিয়োগ 7 কত হচ্ছে? 5 আর 3 8। সো এটা হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ কারেক্ট অ্যান্সার কত? খ। এইটা হাজারি স্যার, কবির স্যার দুইজনের বইতেই আছে। সো আশা করি তোমরা পারবা। ওকে, ঠিক আছে, পরেরটা দেখো তাহলে। এখানে আমাদের কি কি বলছে? কার্বন 6 12 নিউক্লিয়াসে 2টি নিউট্রন সংযোজন করলে কি ঘটে? কার্বনের প্রোটন সংখ্যা কত? 6, বা পারমাণবিক সংখ্যা কত? 6, ভর সংখ্যা 12। এখানে নিউক্লিয়াসের মধ্যে আমি 2টা নিউট্রন অ্যাড করলাম, তাহলে কি ঘটবে? তাহলে আমরা একটু দেখি। ভর সংখ্যা
আগে কতটুকু ছিল 12, ঠিক আছে। এর সাথে আমি 2টা নিউট্রন অ্যাড করলাম, তাহলে এখন আমাদের ভর সংখ্যা টোটাল কত হচ্ছে? নিউক্লিয়াসে আগে 12টা নিউট্রন আর প্রোটন ছিল, আরও 2টা আমি নিউট্রন যোগ করলাম, তাহলে এখন কত হচ্ছে? 14। এখন দেখতে হবে এই যে অপশনগুলোর মধ্যে কোথায় ভর আছে 14 এবং প্রোটন সংখ্যা। দেখো ভর তো 14 হইল, কিন্তু আমি প্রোটন তো অ্যাড করি নাই, অ্যাড করছি নিউট্রন। তাহলে আমাদের এখানে ভর হইল এইটাই থাকতেছে, ধরো এ প্রাইম, কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা কি চেঞ্জ হয়েছে? এটা তো চেঞ্জ হয় নাই, আগে 6 ছিল এখনো চেঞ্জ হবে, সেমই থাকবে। তাহলে 14 এবং 6 কোথায় আছে? কার্বনে দেখো 6 আর কার্বন 14 হচ্ছে, অক্সিজেন 8 আর 14 হচ্ছে। অক্সিজেন তো এটা হবে না, কারণ পারমাণবিক সংখ্যা এখানে চেঞ্জ করে দিছে, এখানেও চেঞ্জ করে দিছে, কোনো পরিবর্তন হয় না, এটাও হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? 6 আর 14। এটা কবির স্যারের বইয়ের এমসিকিউ। পরেরটা দেখো, ফসফরাস ভর সংখ্যা 31, প্রোটন সংখ্যা 15 এবং সিলিকন ভর সংখ্যা 30, প্রোটন সংখ্যা 14। পরমাণু দুটি পরস্পর কি হবে? আইসোভার নাকি আইসোটোন নাকি আইসোটোপ নাকি আইসোমার? কি হবে বলো তো? দেখি তো তোমরা পারো কি না। এখানে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে, আইসোটোপ যদি হইতে হয় প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন, কিন্তু পারমাণবিক সংখ্যা এইটায় 15 আর এটায় 14, তার মানে আইসোটোপ হওয়ার কোনো সুযোগই নাই। এরপরে কি ছিল আমাদের? আইসোটোন হয় কিনা দেখি, ঠিক আছে। আইসোটোন হওয়ার আগে আইসোবার হয় কিনা দেখি। আইসোবার মানে কি? লাস্টের র থেকে মনে রাখতে হবে, ভর সংখ্যা সেম, কিন্তু এখানে ভর সংখ্যা আছে 31, এখানে ভর সংখ্যা আছে 30, তাহলে ভর তো সেম হচ্ছে না, অর্থাৎ আইসো বার ও হচ্ছে না। আইসোট্রন, এবার নিউট্রন সংখ্যা সেম হয় কিনা, লাস্টের ন থেকে মনে রাখতে হবে নিউট্রন সংখ্যা সেম হবে আইসোট্রনে, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে? এ মাইনাস জেড। তাহলে আমি যদি প্রথমে ফসফরাসের জন্য বের করি তাহলে কত হবে? 31 বিয়োগ 15, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 16টা নিউট্রন। এবার আমি যদি সিলিকনের জন্য বের করি তাহলে আমাদের ভর সংখ্যা কত হচ্ছে? 30 বিয়োগ 14, ঠিক আছে। এখানে কত হচ্ছে দেখো? 16 হচ্ছে। তার মানে নিউট্রন সংখ্যা সেম হচ্ছে কার কার? ফসফরাস এবং সিলিকনের জন্য। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? আইসোটোন। আশা করি তোমাদের মনে থাকবে। ওকে, পরেরটা দেখি। কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার? কি বলতেছি? কোন দুটি পরমাণু পরস্পরের আইসোবার হচ্ছে? আইসোবারে র দিয়ে মনে রাখতে বলছিলাম, ভর সেম হবে, তাই না? সো কোথায় ভর সেম? কপার 29 ভর 64, জিঙ্ক 30 ভর 64, তাহলে এইখানে আমাদের ভর সংখ্যা সেম, তাহলে এটা আমাদের অ্যান্সার। বাকিগুলো দেখো, এখানে 35 34 ডিফারেন্ট, 30 31 1 2, সো এগুলো আমাদের আইসোবার না। এটা দেখো গো স্যারের বইয়ের ম্যাথ এমসিকিউ, এবং এটা চুয়েট 14 সেশন ভর্তি পরীক্ষায় আসছিল। তোমরা কিন্তু এটা করতে পারবে ইনশাআল্লাহ। তার মানে এগুলো আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন, আবার অ্যাডমিশনেও আসছে, তাহলে তুমি এইচএসসিতেও অ্যান্সার করতে পারবা, অ্যাডমিশনেও ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। ওকে, সো আমাদের এমসিকিউ শেষ, আইসোটোপ বা ওই রিলেটেড টপিকগুলো শেষ হলো। এখন আমরা সামনে আগাই, ঠিক আছে। পরমাণুর ভর এবং আপেক্ষিক ভর। দেখো পরমাণুর অ্যাকচুয়াল ভরটা কি, যে আমরা যদি ওই যে ওজন স্কেলে ক্যালকুলেট করি যে এত কেজি বা এত গ্রাম, যেমন আমার ওজন যদি আমি একটা ওই যে ওজন মাপার মেশিনে দিই, আমাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিবে, 70 কেজি 74 কেজি 75 কেজি 65 কেজি, যে কোনো কিছু একটা দিবে। এইরকম যদি আমরা কেজি এককে বা গ্রাম এককে ভরটা ক্যালকুলেট করি একটা পরমাণু, সেটা হবে তার ভর, অ্যাকচুয়াল ভর, এবং এটা খুবই ছোট হয়, 10⁻⁻, অনেক ছোট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমরা কি করি? এই ছোট ভ্যালু নিয়ে কাজ করি না, আমরা এইটাকে বড় করি। সো বড় যে প্রসেসে করি সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ কোনো কিছুর সাপেক্ষে হিসাব করতেছি। যেমন আমি যদি তোমাকে বলি যে এইখানে আমার কাছে 2টা ফোন আছে, ঠিক আছে, 2টা ফোন আছে। সো দেখছো অনেক গ্রিন লাইন। সো দেখো এখানে আমাদের কাছে 2টা ফোন আছে, একটা ফোন একটা ট্যাবলেট, সো আমি 2টাকে ফোন ধরে নিচ্ছি। এখন আমি যদি ওজন হিসাব করতে চাই, এটার ধরো আমাদের 500 গ্রাম হইল, এটার ধরো আমাদের 1500 গ্রাম হইল, বা 2000 গ্রাম হইল, বা 2 কেজি হইল।
সো আমি কি করতেছি, এইটাকে আমি এক ধরতেছি, এইটাকে আমি ইউনিট ধরতেছি। সো এই ইউনিট ধরে এই এই বড় ফোনটাকে আমি ভাগ দিচ্ছি যে এই রকম কয়টা ফোন এখানে আছে। তো এইটাকে আমি 1 ধরছি, তার মানে এইটার আপেক্ষিক ভর হলো 1। এবার এইটা দ্বারা এই বড় ফোনকে আমি ভাগ দিচ্ছি। সো ধরলাম এইরকম 1 2 3, তিনটা ছোট ফোন মিলাইলে বড় ফোনের সমান ওজন হয়। তাহলে এটার ভর যদি আপেক্ষিক ভর যদি 1 হয়, এটার আপেক্ষিক ভর কত হবে? 3, তাই না? কারণ এরকম তিনটা ফোন মিলাইলে এইটার ওজনের সমান হয়। সো এটাকে আমি যদি 1 ধরে নিই, এটার আপেক্ষিক ভর কত হবে? 3। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? সো আমরা পরমাণুর আপেক্ষিক ভরও সেম ভাবে বের করি। আমরা একটা নির্দিষ্ট ভরকে এক ধরে নিই, ওই ভর দ্বারা আমরা যে কোনো পরমাণুকে ভাগ দিই, যতগুলো সংখ্যা পাওয়া যায় সেইটাই তার আপেক্ষিক ভর। দেখো এখন এই যে আমরা আপেক্ষিক ভর ক্যালকুলেট করি, আমরা ওই যে ইউনিটটা কাকে ধরতেছি, এক কাকে ধরতেছি, এইটার উপর ডিপেন্ড করে 3 ধরনের স্কেল হয়। একটা হলো হাইড্রোজেন স্কেল, একটা কার্বনের স্কেল, একটা অক্সিজেন স্কেল। ঠিক আছে? সো আমরা হাইড্রোজেনের প্রকৃত ভর এখানে দেওয়া আছে, এগুলো চাইলে এমসিকিউর জন্য পড়তে পারো। ঠিক আছে? এইগুলা চাইলে এমসিকিউর জন্য পড়তে পারো। সো এইখানে আমরা এক হাইড্রোজেন স্কেলে হাইড্রোজেনের ভরকে ইউজ করি। হাইড্রোজেনের ভর না, এটা আরেকটা ধাপ আছে, বাট এটাকে আমরা ইউজ করি একটা স্টেপে। কার্বনের স্কেলে আমরা কার্বনের ভরটাকে ইউজ করতেছি, অক্সিজেনের স্কেলে অক্সিজেন একটা ভর ইউজ করি। দেখো প্রত্যেকের ভরকে 10⁻⁻23, মানে অনেক ছোট। ঠিক আছে? সো এই আর কি। তাহলে কয়টা স্কেল? হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল। সো আমরা আমাদের সিলেবাসে যেটা ইউজ করি সেটা কি? কার্বন স্কেল। দেখো কার্বন স্কেল দ্বারা আমরা আপেক্ষিক ভর হিসাব করব। সো কার্বন স্কেল দ্বারা আপেক্ষিক ভর কিভাবে হিসাব করব? দেখো আমার সাথে। ধরো আমরা কোন একটা পরমাণুর আপেক্ষিক ভর হিসাব করব, তাহলে আপেক্ষিক ভর এটা সমান কি হচ্ছে? এটা সমান হচ্ছে আমাদের যার ভর নির্ণয় করব, অর্থাৎ পরমাণুর ভর। যে পরমাণুর ভরটা হিসাব করব, গ্রাম এককে বা কেজি এককে, গ্রাম এককেই নিতে পারো, মানে যাই নিবা সব গ্রামে নিবা, কেজিতে নিলে কেজিতে। সো ওই পরমাণুটার ভরকে আমরা কার্বন স্কেলে হিসাব করতেছি। ঠিক আছে? কার্বন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করতেছি। সো এটা হলো কার্বন স্কেলে। তাহলে কার্বন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? যার ভর বের করব তার ভরকে আমরা ভাগ দিব কি দ্বারা? কার্বন 12 পরমাণুর ভরের কত ভাগ বলতো? 12 ভাগের 1 ভাগ। বুঝাচ্ছি। যে পরমাণুর ভর বের করব তাকে কার্বন 12 পরমাণুর যে ভর, সেইটাকে 12 ভাগ করব। 12 ভাগ করে যে ইউনিটটা পাওয়া যাবে সেটাকে আমি 1 ধরব। তাহলে এইখানে এই যে আমি ফোনটাকে 1 ধরে নিছিলাম, ফোনের ওজনটাকে 1 ধরে নিছিলাম, এখানে আমি কার্বন 12 মানে কার্বনের পারমাণবিক ভর যে 12, যে আইসোটোপটা, সেটার ভর আমি যদি গ্রামে ক্যালকুলেট করি বা কেজিতে ক্যালকুলেট করি, যে ভরটা পাওয়া যাবে, ধরো এখানে এক্সাক্ট ভ্যালু না, ধরো এখানে যে 2.59 ইন্টু 10⁻⁻, কই গেল, ইন্টু 10⁻⁻23, এটা হলো কার্বন 12 পরমাণুর ধরো ভর। এক্সাক্ট ভর না কিন্তু, আবার বলো না যে ভাই আপনি ভুল পড়াচ্ছেন, আমি জাস্ট বলছি বোঝানোর জন্য যে ধরো এইটা। সো এইটার 12টা ভাগ করব, মানে একে আমি 12 দ্বারা ভাগ দিব। ঠিক আছে? যে মানটা পাবো সেটাকে আমি 1 ধরতেছি। 1 ধরে যে পরমাণুর ভরটা আমি বের করতে যাচ্ছি তাকে ওই ভ্যালুটা দ্বারা ভাগ দিচ্ছি। বুঝছো আমার কথা? বুঝছো? সো এখানে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই তার আপেক্ষিক ভর। এক্সাম্পল হিসাবে ধরো আমাদের এখানে আমরা যদি বের করি কার্বনের, আচ্ছা আমি আনুমানিক একটা ভ্যালু বলি, যে কোনো একটা পরমাণুর ভর হলো 10 ইন্টু 10⁻⁻23 গ্রাম। সো আমি যদি এই পরমাণুটার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে কার্বন 12 পরমাণুর আপেক্ষিক ভর দ্বারা, কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ দ্বারা এখানে ভাগ দিতে হবে। ঠিক আছে? সো ভাগ দিয়ে যে ভ্যালুটা পাওয়া যাবে সেইটাই কি?
আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমি ধরো এখানে 10 না নিয়ে আমি এখানে নিলাম হলো তোমার 2.59 ইন্টু 10⁻⁻23, বা এখানে আমরা নিলাম ধরো আমরা 2.59 না নিয়ে একটা সুন্দর ভ্যালু নিই যাতে আসলে দেখতে ভালো দেখায়। আমরা এখানে নিলাম হইল 2, আমরা এখানে নিলাম ধরো 2 ইন্টু 2.59 ইন্টু 10⁻⁻23। এটা কোন একটা পরমাণুর ভর। ভরটা এরকম কেন নিছি এই কোশ্চেন করে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য নিচ্ছি। তাহলে একে আমি ভাগ দিব কি দ্বারা? কার্বন 12 পরমাণুর ভরের 12/1 দ্বারা, কারণ ওইটাকে আমি 1 ধরে নিছি। ঠিক আছে, সো এখানে আমাদের কার্বন 12 পরমাণুর ভর আমি আনুমানিক ধরছিলাম, ওইটা এক্সাক্ট না, আমি জাস্ট বোঝানোর জন্য ধরে নিছি, ইন্টু 10⁻⁻23। সো এটাকে আমি 12 দ্বারা ভাগ দিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি মানটা বের করি, এখানে 2.59 এটা কাটতেছে, এটা কাটতেছে, এই 12 উপরে এখানে চলে গেলে ভ্যালুটা কত আসতেছে 12 দুগুণে 24। তাহলে আমি যে পরমাণুর ধরো এক্স নামে একটা পরমাণুর আমি আপেক্ষিক ভর হিসাব করতেছি, তাহলে কত হচ্ছে? 24 হচ্ছে। অর্থাৎ এইটা কার্বন 12-র 12/1 ভরের 24 গুণ। ঠিক আছে, সো আমরা এই যে সোডিয়ামের ভর 23 কিভাবে ধরতেছি? সোডিয়ামের অ্যাকচুয়াল ভরকে কার্বন 12 পরমাণু ভরের 12/1 দ্বারা ভাগ দিছি, ভ্যালুটা আসছে 23 বা 23-এর কাছাকাছি। এই জন্য আমরা সোডিয়ামের ভরকে 23 ধরতেছি। এবং মজার ব্যাপার হলো এই যে আপেক্ষিক ভর আমরা কার্বন স্কেলে যেভাবে বের করি, যে ভ্যালুটা আসে সেইটা ওই নির্দিষ্ট পরমাণুর তোমার পারমাণবিক ভর সংখ্যার সাথে মিলে যায়। ঠিক আছে, সো আমরা এই জন্য আর কি কার্বন স্কেলটা ইউজ করার চেষ্টা করি। বাকিগুলোতেও আসে, বাট একটু স্কেল যেহেতু ডিফারেন্ট, ভ্যালুটাও ডিফারেন্ট, কাছাকাছি আসে আর কি অনেকটা। সো এই আর কি। সো আমরা কার্বন স্কেলে ভর বের করা শিখলাম। দেখো পরেরটাই আমাদের এখানে বলছে যে কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভর 1.9924 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এবং অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 2.6560 ইন্টু 10⁻⁻23 গ্রাম। কার্বন 12 স্কেল ব্যবহার করে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা মাত্র যে ইকুয়েশনটা শিখলাম সেটা এখন ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা কি করতে পারি? উপরে আমরা অক্সিজেনেরটা বের করতে চাই, তাহলে অক্সিজেনের ভর বসাই দিব 2.6560 ইন্টু 10⁻⁻23 গ্রাম। আর নিচে বসাবো কত? কার্বনের ভরটা আগে বসাই 1.9924 ইন্টু 10⁻⁻23 গ্রাম। একে কত দ্বারা ভাগ দিব? 12 দ্বারা, মানে 12/1 নিলাম। সেটা আমরা যদি একটু ক্যালকুলেট করি দেখি কি হয়। তোমরাও চাইলে ক্যালকুলেটর হাতে নিয়ে করতে পারো আমার সাথে। সো উপরে হচ্ছে 12 উপরে চলে যাবে 2.6560 10⁻⁻23 ডিভাইডেড বাই 1.9924 ইন্টু 10⁻⁻23। দেখো এখানে চলে আসতেছে কত? 15.997, অর্থাৎ অলমোস্ট এটা কিসের সমান? তোমার 16-এর সমান। আর আমরা অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যাও কত পাই? 16। দেখছো একদম সিমিলার, সেম হয়ে গেছে। সো এইভাবে আর কি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করে থাকি, তাই না? সামনে আগে দেখো এখানে কি বলছে, ক্লোরিনের দুটি আইসোটোপ ক্লোরিন 1737 এবং ক্লোরিন 17, একটা হলো ক্লোরিন 1735 আর একটা হলো 1737, এর প্রাকৃতিক প্রাচুর্য যথাক্রমে 75% ও 25%। প্রাচুর্য মানে কতটুকু পাওয়া যায় প্রকৃতিতে, এর কন্ট্রিবিউশন কতটুকু। টোটাল যে ক্লোরিন আছে, আমরা প্রকৃতিতে যত ক্লোরিন পাই তার মধ্যে 75% পাই এই প্রথম টাইপের ক্লোরিন এবং 25% পাই দ্বিতীয় টাইপের ক্লোরিন। প্রাচুর্য বলতে এই কথাটাই বোঝাচ্ছে। সো ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এই যে দেখো ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা কত? 35। আর আমরা জানি ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যার আপেক্ষিক ভর কি? অলমোস্ট সেম হয়। সো এখান থেকে আমাদের বের করতে হবে ক্লোরিনের গড় পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এখন ক্লোরিন তো দুইটা ভর, আমাদেরকে গড় বের করতে হবে। এখন এটা যদি তুমি স্বাভাবিক যে গড় হিসাব করে সেমভাবে করতে চাও, কি করতে হবে?
যে এখানে আমাদের 35 আছে, এখানে 37 আছে, যোগ করে আমি 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম, গড় বের হয়ে গেল। কিন্তু আমরা আইসোটোপের ক্ষেত্রে এই কাজটা করি না। আমরা কি করি, যার পার্সেন্টেজ বেশি টোটাল গড় ভ্যালুতে তার কন্ট্রিবিউশনটা বেশি রাখি, আর যার পার্সেন্টেজটা কম টোটাল গড় ভ্যালুতে তার কন্ট্রিবিউশনটা কম রাখি। কিন্তু স্বাভাবিক যে গড় বের করা হয় সেক্ষেত্রে আমরা কি করি, দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিই, মিডল পয়েন্টটা চলে আসে। কিন্তু এখানে মিডল পয়েন্টে আসবে না, ঠিক আছে? সো এইখানে প্রসেসটা কি হয়, আমি একটা ইকুয়েশন লিখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এখানে গড় তোমার আপেক্ষিক পারমাণবিক ভর কার, আইসোটোপের, এটা কি হবে, ধরো নমুনা 1 নাম্বার আছে, ঠিক আছে? প্রথমটা আমি x1 ধরে নিলাম, যে x পরমাণুর প্রথম আইসোটোপ গুণ তার পার্সেন্টেজ, সে কত পার্সেন্ট আছে। কি করছি, যে পরমাণুটা নিচ্ছি, যে পরমাণুর যে আইসোটোপটা নিচ্ছি তার আপেক্ষিক ভর ইনটু P1, এক্স না ধরে আমি M1 ধরি, তাহলে তোমরা আরো সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে? M1 ইন্টু এই M1 এর যে পার্সেন্টেজ P1, এরকম ধরো আরো আইসোটোপ আছে, তার ভর M2 গুণ তার পার্সেন্টেজ 2 P2, এরকম যতগুলো আছে সবগুলো আর কি গুণ করে যোগ করতে হবে এবং টোটাল 100 দ্বারা ভাগ দিতে হবে। 100 দ্বারা ভাগ দিচ্ছি কেন, আমি এই যে পার্সেন্টেজ সরাসরি এখানে 75 বসাবো, এইখানে সরাসরি P2 এর জায়গায় 25 বসাবো। সো পার্সেন্টেজকে সরানোর জন্য আমি 100 দ্বারা ভাগ দিচ্ছি, 100টাই কারণে আসছে, অন্য কোনো কারণে আসে না। সেইটা আমি করে দেখাই। হ্যাঁ, দেখো এখানে কিভাবে করে। তাহলে এখানে ক্লোরিনের প্রথমটার ভর কত, 35, পার্সেন্টেজ কত, 75। সো 35 গুণ 75 হবে, ঠিক আছে? পরেরটার ভর বলো কত, পরেরটার ভর হলো 37 এবং পার্সেন্টেজ হলো 25। সো 37 গুণ 25, এবং এই যে পার্সেন্টেজ যেহেতু সরাসরি বসাইছি, আমাকে 100 ভাগ দিয়ে পার্সেন্টেজ সাইনটা সরাইতে হবে, কারণ ভর বের করতেছি, ভরে তো পার্সেন্টেজ থাকে না। সো এটা ক্যালকুলেটরে বসাই, 35 গুণ 75 প্লাস 37 গুণ 25, ওকে, ডিভাইডেড বাই 100, 35.5, এটা আমাদের অ্যান্সার। সো এই যে দুইটা আইসোটোপ মিলায়ে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হচ্ছে, 35.5। এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে, ওকে, ঠিক আছে? বলো তো এটা কি হবে, পারমাণবিক ভরের একক কি? যদিও এটা আমি এখনো তোমাদেরকে বলি নাই, কিন্তু গেস করো তো কি হবে, কবির স্যারের বইয়ের ম্যাথ। পারমাণবিক ভরের একক বলো তো কি হয়, বলো তো কি হয়, গ্রাম হবে নাকি গ্রাম পার মোল, নাকি একক নাই, নাকি এমইউ? প্রথম কথা হলো ভরের তো একক আছে, তার মানে এটা ভুল, গ নাম্বার অপশনটা, ঠিক আছে? পরটা হলো গ্রাম পার মোল, না এটাও তো হবে না, ঠিক আছে? তাহলে আসলে এককটা কি, গ্রাম, এটাও হবে না। আমাদের কারেক্ট অ্যান্সার হলো ঘ। এটার ফুল ফর্মটা জানা দরকার, অ্যাটমিক তোমার ম্যাস ইউনিট, ঠিক আছে? অ্যাটমিক ম্যাস ইউনিট কি, আমরা ওই যে কার্বন 12 যে পরমাণু ছিল এটার ভরকে 12 ভাগ করে 1 ভাগকে 1 ধরছিলাম, সেই 1 ভাগের যে অ্যাকচুয়াল ভর সেটাকে আমরা বলতেছি কি অ্যাটমিক ম্যাস ইউনিট, অর্থাৎ যেটার সাপেক্ষে আমি সবগুলোর আপেক্ষিক ভর হিসাব করি, ঠিক আছে? এখানে কোশ্চেনটা আরো এরকম লিখলে ভালো হইতো, আপেক্ষিক পারমাণবিক ভরের একক কোনটি। এবার ঠিক আছে, সো আপেক্ষিক পারমাণবিক ভরের একক কোনটা, এমইউ, অ্যাটমিক ম্যাস ইউনিট 1 এমইউ। কার্বন 12 ভরকে আমরা 12 ভাগ করে 1 ভাগকে 1 ধরি, সো ওই 1 ভাগের যে ওজন সেটাকে আমি বলতেছি কি 1 এমইউ। এরকম যতগুলো হবে তত এমইউ হবে, ফুল ফর্মটা কি অ্যাটমিক ম্যাস ইউনিট, ঠিক আছে? ওকে,
তাহলে দেখো এটা পারো কি না। তামার দুটি আইসোটোপ, কপার দুইটা আইসোটোপ, একটা হলো 2963 আর একটা হলো 2965। এর প্রাকৃতিক প্রাচুর্য যথাক্রমে 69% ও 31%। তামার গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর, অর্থাৎ একটু আগে যেভাবে করলাম। তাহলে আমি যদি এখানে বের করতে চাই কি করব, প্রথমে প্রত্যেকটার ভরকে তাদের পার্সেন্টেজ দ্বারা গুণ করব। তাহলে প্রথমটায় ভর 63, পার্সেন্টেজ 69, পরেরটার ভর কত 65, পার্সেন্টেজ বা প্রাচুর্য 31, 65 টাইমস 31 ডিভাইডেড বাই 100। সো এখানে অ্যান্সারটা তোমরা অবশ্যই নিজেরা ক্যালকুলেট করবে, আমি এটা করে দিলাম না, তোমাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে। ওকে, মৌলের তেজস্ক্রিয়তা। তাহলে আমরা ওই যে আইসোটোপ রিলেটেড ম্যাথগুলো শেষ করলাম। এবার আমরা পড়ব মৌলের তেজস্ক্রিয়তা। মৌলের তেজস্ক্রিয়তা আসলে কি, এটা দিয়ে কি করে। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের একটা বৈশিষ্ট্য। নিউক্লিয়াস যদি ভেঙে যায় বা একাধিক পরমাণু নিউক্লিয়াস কম্বাইন হয়ে একটা নতুন নিউক্লিয়াস ফর্ম করে, সেগুলোকে আমরা বলতেছি তেজস্ক্রিয়তা, ঠিক আছে। সো তেজস্ক্রিয়তা এখানে কি বলছে, কোনো অস্থিতিশীল মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়ে অধিক স্থিতিশীল নিউক্লিয়াসে পরিণত হওয়ার প্রক্রিয়াকে মৌলের তেজস্ক্রিয়তা বলতেছে। তার মানে অস্থায়ী বা অস্থিতিশীল, ঠিক আছে, এই ধরনের যে নিউক্লিয়াস আছে তারা কি করবে, ভেঙে যাবে বা তাদের মধ্যে থেকে কিছু কণা বের হয়ে যাবে। এই যে প্রসেস, এর ফলে কি হবে, তারা স্থায়ী হবে। এই প্রসেসটাকে আমরা বলতেছি তেজস্ক্রিয়তা। এবং তেজস্ক্রিয় ভাঙনে বা তেজস্ক্রিয় প্রক্রিয়ায় কি কি নির্গত হয়, আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি। কোনোটাকে আমি কণা বলি, কোনোটাকে আমি রশ্মি বলি, ভরের ডিফারেন্সের কারণে। যাদের ভর একটু বেশি তাদেরকে আমরা কণা বলতেছি, আর যাদের ভর কম, একদম ওই যে তরঙ্গের মতো কাজ করে প্রায়, তাদেরকে আমরা রশ্মি বলতেছি। এই সো আমরা এখন এই যে আলফা, বিটা, গামার কিছু বৈশিষ্ট্য জেনে নিব। এগুলো আর কি পরীক্ষায় এমসিকিউতে আসে বা অনেক সময় এটার বৈশিষ্ট্য লিখতে বলে অনুধাবনে, ঠিক আছে। বা আলফা কণার আসলে এখান থেকে জ্ঞানমূলক আসতে পারে। সো আলফা কণার বৈশিষ্ট্য কি, 4। আলফা কণা তো অলরেডি তোমরা পড়ছো, সো আমি এখানে বেশি সময় নিব না। এটার চার্জ কত থাকে, +2। আলফা কণা মূলত কি, হিলিয়াম 2+, প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4, এটাই তো আলফা কণা, তাই না। সো আপেক্ষিক ভর কত, 4। আপেক্ষিক ভর কত, 4 একক। প্রকৃতি, এটা কেমন, দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, এটা তো তোমরা জানো। ভেদন ক্ষমতা কম। দেখো, যে এই 3টা কণার মধ্যে যার ভর বেশি সে কি কম ভেদ করতে পারবে, আর যার ভর কম, খুবই ছোট, শক্তি অনেক বেশি হবে, দ্রুত ছুটতে পারবে, তার কোনো কিছু ভেদ করে যাওয়ার ক্ষমতা কি বেশি হবে। সো এই আলফা, বিটা, গামার মধ্যে আলফার ভর দেখবা সব থেকে বেশি, এজন্য এটার ভেদনযোগ্যতা কম। আয়নীকরণ ক্ষমতা বেশি। দেখো, যার ভর বেশি, আকার আকৃতি বেশি, তার কি চলার পথে বাধা আসবে বেশি, ঘর্ষণ বেশি হবে, সংঘর্ষ বেশি হবে, তাই না। সো এই ঘর্ষণ বা বাধা সংঘর্ষের ফলে সে কি করবে, তার আশেপাশের জিনিসকে চার্জিত করবে, আয়নিত করবে। সো এই আলফা কণার আয়নীকরণ ক্ষমতা বেশি। এইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে যে কোনটা কম কোনটা বেশি। এরপরে বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রেও দ্বারা বেঁকে যায়। সো এটার চার্জ আছে, ভর বেশি, অন্য কোনো কিছু দ্বারা এটা কি এফেক্টেড হবে বেশি, প্রভাবিত হবে বেশি। সো এটা কি বেঁকে যায়, বৈদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র, কারণ এটা চার্জ আছে। ওকে, পরেরটা দেখো। ওকে, আলফা কণার বৈশিষ্ট্য এখানে 2বার আসছে, সো একবার যেহেতু পড়াইলাম এটা স্কিপ করলাম। এবার হলো বিটা কণার বৈশিষ্ট্য। বিটা কণার চার্জ কত বলো তো, -1। বিটা কণার চার্জ কত, -1। আলফা কণা, বিটা কণা, বিটা কণাটা অনেকটা ইলেকট্রনের মতো, ঠিক আছে। বিটা কণা কিসের মতো, ইলেকট্রনের মতো। সো আপেক্ষিক ওজন, ইলেকট্রনের ভর অনেক অনেক কম না, ওই যে দেখছিলাম প্রোটন আর নিউট্রনের তুলনায় 1836 ভাগের 1 ভাগ, অলমোস্ট জিরোর কাছাকাছি। এই জন্য এটাকে আমি আপেক্ষিক ভরকে আমি 0 ধরতেছি, জিরোর কাছাকাছি। মানে প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক ভর যদি 1 হয়, তাহলে ইলেকট্রনের ভর হবে ওইটার সাপেক্ষে প্রায় 0-র কাছাকাছি, ঠিক আছে। প্রকৃতি কি, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। ভেদন ক্ষমতা মাঝারি লেভেলের এবং আয়নীকরণ ক্ষমতাও মাঝারি লেভেলের, ঠিক আছে, বিটা কণা। এবং এটা কি হয়, বৈদ্যুত ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বেঁকে যায়।
আশা করি তোমরা পারবা। পরেরটা দেখো। ওকে, বিটাও দুইবার আসছে, গামাটা এবার ঠিক দেখি। বিটা রশ্মির বৈশিষ্ট্য, সরি গামা রশ্মির বৈশিষ্ট্য। তাহলে আলফা বিটা পড়লাম, আলফার ভর কত, আপেক্ষিক ভর 4, এই যে 4। আর বিটার কত ছিল 0, কারণ বিটাটা অলমোস্ট ইলেকট্রনের মতো। আর গামাটা কি, গামাটাও আরো আরো হালকা, এর ভর আরো কম, ঠিক আছে। সো এটার চার্জ হলো 0। ডিফারেন্সটা কোথায়, আলফা এবং বিটা প্রত্যেকের চার্জ আছে, আলফার +2, বিটার -1, কিন্তু গামা রশ্মির চার্জ নাই, 0, এবং আপেক্ষিক ভর কত, 0। আর কি কি বৈশিষ্ট্য আছে বলো। প্রকৃতি কেমন, তড়িৎ নিরপেক্ষ, তড়িৎ চুম্বক তরঙ্গ। এটা কিসের মতো, একটা তরঙ্গের মতো। কেমন তরঙ্গ, তড়িৎ চুম্বক তরঙ্গ, মনে থাকবে। ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এটার দেখো, এটা একটা তরঙ্গ, এটার ভর আমি 0 ধরছি, তাহলে এটা কি গতি অনেক বেশি হবে না, ভেদ করে যাওয়ার শক্তি অনেক বেশি হবে, সাইজ কম, সংঘর্ষ কম। সংঘর্ষ কম হওয়ায় আয়নীকরণ ক্ষমতাও কি হচ্ছে, কম হচ্ছে, কারণ এই বাধাই কম পড়ছে, আকার এত ছোট, ঠিক আছে। বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বেঁকে যায় না, ঠিক আছে, যেহেতু এটা কোনো চার্জ নাই। চুম্বক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা এর উপর কোনো প্রভাব হবে, হবে না। প্লাসের গতিশক্তি অনেক বেশি থাকে, ভর কম থাকে, তাই না। সো এইটা বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র দ্বারা বেঁকে যায় না। আশা করি মনে থাকবে। দেখো তো এটা পারো কিনা। কোন প্রক্রিয়ায় থোরিয়াম 90-234 থেকে প্যালাডিয়াম নাকি, এটার ফুল ফর্মটা আমার মনে নাই, PA 91-234 তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 17 সালে আসছে এবং হাজারি স্যারের বইয়ের MC। বলো তো এটা পারবা তোমরা, আমি করাই দিচ্ছি। তাহলে দেখো, থোরিয়াম এবং প্যালাডিয়াম প্রত্যেকের প্রোটন সংখ্যায় ডিফারেন্স কত, প্রোটন সংখ্যায় ডিফারেন্স কোনটা বলো তো। এখানে আমাদের থোরিয়ামে 90 এবং PA-তে 91, তাহলে এখানে প্রোটন একটা বাড়ছে, এখান থেকে এখানে যাওয়ার ফলে প্রোটন একটা আমাদের বাড়াইতে হচ্ছে, কিন্তু ভর সংখ্যা সেম হচ্ছে, 234। তাহলে আমি এখান থেকে যদি একটা আলফা বের করে নিয়ে যাই, আলফার ভর কত 4 এবং প্রোটন সংখ্যা কত 2, তাহলে আলফা যদি নিয়ে যাইতাম, ভর সংখ্যা এখান থেকে কত কমতো, 234 থেকে 4 কমে যাইতো, এখানে 230 হওয়ার কথা ছিল, কিন্তু তা তো হচ্ছে না। তার মানে আলফাটা হবে না, আলফা এমিশন মানে আলফা নির্গমন। এরপরে গামা এমিশন, গামার ভর কত 0। সো গামা যদি বের হয়, ভর সংখ্যা সেম থাকবে, প্রোটন সংখ্যাও সেম থাকবে, কিন্তু ভর সংখ্যা সেম থাকলেও প্রোটন সংখ্যা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে গামা এমিশনও হবে না। নিউট্রন এমিশন, নিউট্রন এমিশন কিভাবে হয় বলো তো। নিউট্রন এমিশন মানে নিউট্রন একটা চলে যাচ্ছে। এখন নিউট্রন যদি একটা এখান থেকে বের হয়ে যায়, ভর 234 থেকে 1 কমে যাবে। সো 234 থেকে যদি 1 কমে যায়, এখানে 233 হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। আবার পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা 1 বেড়ে যাচ্ছে, তার মানে নিউট্রন এমিশনও হবে না। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি, বিটা এমিশন। এখন কোশ্চেন হলো, বিটা এমিশন হইলে ভর কেন সেম থাকে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কেন বেড়ে যায়, ঠিক আছে। অ্যান্সারটা আমি তোমাদেরকে বলি। বিটা এমিশন তখন হয় বিটা নির্গমন, ঠিক আছে, নির্গমন। বিটা নির্গমন কিভাবে হয়, বিটা নির্গমন হয় একটা নিউট্রন ভেঙে যায়, নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয়, আরেকটা বিটা কণা নির্গত হয়। সো যখন একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা বিটা কণা তৈরি হচ্ছে, সেটাকে আমি কি বলতেছি, বিটা এমিশন। সো বিটা এমিশনে আমাদের এই বিটাটা বের হয়ে গেল, নিউট্রনটা ভাঙে গেছে, 234 থেকে একটা নিউট্রন ভেঙে গেছে, সো -1 হইল, ভর 1 কমে গেছে, বিটাটা বের হয়ে গেছে, কিন্তু নতুন একটা প্রোটন তৈরি হইল, তাইলে ভর কি 1 কমে গেলেও ওই প্রোটনের কারণে আবার ভর 1 বেড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের ভর সংখ্যা সেম থাকতেছে, কিন্তু প্রোটন সংখ্যা এখানে 90 ছিল, এটা হলো ভর, ভর এখানে সেম থাকতেছে। প্রোটন সংখ্যা আগে ছিল 90, এখন একটা নিউট্রন ভেঙে আরেকটা প্রোটন তৈরি হইল, তাহলে প্রোটন সংখ্যা বেড়ে কত হইল 91। তাহলে বিটা এমিশনে ভর সংখ্যা সেম থাকে, কিন্তু প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। এইটুকু মনে রাখলেই বাকি অ্যান্সারগুলো
বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো ইনশাল্লাহ পরীক্ষায় পারবা। ঠিক আছে, আশা করি বুঝছো। পরেরটা বলো তো, পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কোন কণা? নিউক্লিয়ার বিক্রিয়া কি? এই যে আলফা কণা নির্গমন হচ্ছে, বিটা কণা নির্গমন হচ্ছে, তাই না? বা দুইটা নিউক্লিয়াস একসাথে রিয়াক্ট করতেছে, সামনে দেখবো বিভিন্ন নিউক্লিয়ার বিক্রিয়া, এগুলো হলো নিউক্লিয়ার বিক্রিয়া। সো এখানে এরকম একটা নিউক্লিয়ার বিক্রিয়া দিছে, কার্বন 6-14 থেকে নাইট্রোজেন 7-14 হচ্ছে এবং একটা এক্স নির্গত হচ্ছে, এক্স আলাদা হয়ে যাচ্ছে। সো এই এক্সটা কি? আমি ভর সংখ্যার প্রোটন সংখ্যা হিসাব করলেই বুঝবো। দেখো, কার্বন এবং এই নাইট্রোজেনের মধ্যে ভর সংখ্যা দুইজনেরই 14 সেম। প্রোটন সংখ্যা কত? কার্বনের 6, নাইট্রোজেনের 7। এবং নিউট্রন সংখ্যা কত? কার্বনের হইল 6-14 8 এবং নাইট্রোজেনের 7-14 7। তাহলে দেখো, ভর সংখ্যা সেম ছিল, কার্বন থেকে নাইট্রোজেন তৈরি হওয়ার ক্ষেত্রে ভর সংখ্যা সেম, প্রোটন এক বাড়ছে, এটা বাড়ছে, আর নিউট্রন একটা কমছে। ঠিক আছে, কার্বনের 14টা ছিল, নাইট্রোজেনও 14 ভর আছে। কার্বনের প্রোটন সংখ্যা 6 ছিল, কিন্তু নাইট্রোজেনে এইখানে একটা বেড়ে গেছে। কার্বনের নিউট্রন সংখ্যা 6 ছিল, কিন্তু একটা কমে গেছে। তার মানে এটা মাইনাস হইছে আর এটা প্লাস হইছে, তাই না? তো এটা কখন হয়? একটু আগেই দেখালাম, যখন একটা বিটা এমিশন হয়, মানে বিটা এমিশন বা বিটা নির্গমনের ক্ষেত্রে কি হয়, একটা নিউট্রন ভেঙে যায়, নিউট্রন ভেঙে একটা বিটা কণা তৈরি হয় আর একটা প্রোটন তৈরি হয়। তার মানে ভর সেমই থাকতেছে, কিন্তু প্রোটন একটা বাড়তেছে আর একটা বিটা কণা তৈরি হচ্ছে। সো আমি এখানে তাই দেখতেছি যে প্রোটন একটা বাড়ছে, ভর সেম থাকতেছে, আর নিউট্রন একটা কমে গেছে। তার মানে এক্সট্রা যেটা রইছে সেটা কি? বিটা কণিকা। এটা দেখো রুয়েট অ্যাডমিশনে 2012-13-তে আসছে। সো আশা করি পারবা। ওকে, পরেরটা দেখো, নিচের কোনটি বিটা কণিকা? বিটা কণা। তাহলে আমরা ওই যে একটু আগে পড়লাম বিটা রশ্মির বৈশিষ্ট্য, এটা কি? ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, ভর কত? আপেক্ষিক 0, চার্জ কত? -1। তাহলে বিটা কণা কি হবে বলো তো? বিটা কণা কি হবে? নিচের কোনটি বিটা কণা? হিলিয়াম-24 তো হবেই না, তারপরে প্লাস চার্জ তো হবেই না, নিউট্রনও হবে না, অর্থাৎ ইলেকট্রন, এটার চার্জ কত? -1। নিচে এখানে চার্জ বুঝাইছে, এটা কিন্তু আর ওই যে জেড না, এটা হলো চার্জ। মৌলিক কণিকার ক্ষেত্রে, ওটা তো পরমাণুর ক্ষেত্রে নিচে জেড থাকে, এখানে হলো মৌলিক কণিকার ক্ষেত্রে চার্জ থাকে। সো চার্জ -1 এবং ভর কত? 0। সো আমাদের কারেক্ট অ্যান্সার খ। ওকে, সো এই আর কি। এখন আমরা কয়েক টাইপের নিউক্লিয়ার বিক্রিয়া দেখব, মানে নিউক্লিয়াসের রিয়াকশন। নর্মালি আমরা যে রিয়াকশনের সাথে পরিচিত সেটা কি? কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে, কেউ ত্যাগ করতেছে, তাই না? সো এটা হলো রাসায়নিক বিক্রিয়া। কিন্তু নিউক্লিয়াসে যদি ভাঙন হয়, আবার নতুন করে গঠন হয়, তখন সেটাকে আমরা বলতেছি নিউক্লিয় বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, সো প্রথমটা কি? ট্রান্সমিউটেশন বিক্রিয়া। নাম থেকেই বোঝা যাচ্ছে কি? মৌল রূপান্তর, একটা মৌল থেকে আরেকটা মৌল কনভার্ট হবে। কিভাবে? পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে নিউক্লিয়াসের ভেতরে। ওকে, সো একটা এক্সাম্পল কি? আচ্ছা, আগে সংজ্ঞাটা পড়ি। একটি মৌল তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে অন্য মৌলে পরিণত হলে তাকে ট্রান্সমিউটেশন বিক্রিয়া বলে। সো উদাহরণ কি? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 238। ওকে, এখান থেকে আমি কি করতেছি? একটা হিলিয়াম পরমাণু বের করে নিচ্ছি। হিলিয়াম পরমাণু কিভাবে বের হচ্ছে দেখো, হিলিয়ামের ভর কত? 4 এবং প্রোটন সংখ্যা কত? 2। সো 238 থেকে আমি ভর 4 বিয়োগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভর কত থাকতেছে? 234। এবং প্রোটন সংখ্যা 92 থেকে আমি 2 সরায় নিচ্ছি, কত থাকবে? 90। এখন এই দুইটা কম্বাইন করলে নতুন যে একটা নিউক্লিয়াস পাওয়া যায় বা পরমাণু পাওয়া যায়, তাকে বলা হয় থোরিয়াম। থোরিয়ামের পারমাণবিক সংখ্যা 90 এবং ভর সংখ্যা 234। তাহলে দেখো, ইউরেনিয়াম থেকে আমাদের কি ফর্ম হইল? ইউরেনিয়াম থেকে আমাদের থোরিয়াম ফর্ম হইল আর একটা হিলিয়াম পরমাণু ফর্ম হইল। এই যে দুইটা নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুইটা নতুন পরমাণু ফর্ম করছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সমুটেশন বা মৌল রূপান্তর। ওকে, পারবা তো? ইনশাল্লাহ পারবা। এখান থেকে পরীক্ষায় ক নাম্বার, মানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং এমসিকিউ 3 টাইপের কোয়েশ্চেনই আসতে পারে। পরেরটা দেখো,
ফিউশন 9-10 পড়ে আসছো, ফিউশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, 2 টাইপের পড়ছো না? সো এই সেই ফিউশন, দুটি হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করলে তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। হালকা মিলিত হবে, হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস হবে। সে এক্সাম্পল হিসেবে হাইড্রোজেনের 2টা আইসোটোপ, একটা হলো হাইড্রোজেনের ভর সংখ্যা 2 আর একটা 3, একটাকে বলা হয় ডিউটেরিয়াম আর একটা বলা হয় ট্রিটিয়াম, ঠিক আছে? সো এই দুইটা মিক্স হয়ে যাচ্ছে, কম্বাইন হচ্ছে, এই দুইটা একসাথ হয়ে যাচ্ছে, একসাথ হয়ে আমাদের হিলিয়াম ফর্ম করতেছে এবং একটা নিউট্রন আলাদা হয়ে যাচ্ছে আর কিছু শক্তি তৈরি হচ্ছে। দেখো এই দুইটার ভর কত, এদের প্রত্যেকের ভর কত? এই যে হাইড্রোজেন ডিউটেরিয়ামের ভর কত? 2, ট্রিটিয়ামের ভর কত? 3, টোটাল ভর কত হবে? 5। পারমাণবিক সংখ্যা 1 + 1 2। তাহলে আমি নতুন যে জিনিসটা তৈরি করতে চাই সেখানে আমি সর্বোচ্চ 5 ভর এবং 2 পারমাণবিক সংখ্যা রাখতে পারি। সো হিলিয়াম যদি আমার বের করতে হয় তাহলে হিলিয়ামের জন্য আমাদের ভর লাগবে কত? 4, প্রোটন লাগবে কত? 2। তাহলে এই 5 থেকে এখন 1 অবশিষ্ট থাকতেছে আর এই 2 থেকে এখন কোনো প্রোটন সংখ্যা নাই, তাই না? সো আমরা হিলিয়ামটাকে তো তৈরি করলাম, এই যে এক্সট্রা একটা ভর বা একটা নিউট্রন রয়ে গেছে, তাই না? প্রোটন তো নাই, এই এক মানে কি? নিউট্রন। সো এই নিউট্রনটাকে এটার সাথে যোগ হিসাবে লিখে দিব। নিউট্রনের ভর কত? 1। আর এর তো কোনো পারমাণবিক সংখ্যা নেই, এটা তো একটা মৌলিক কণিকা, চার্জ 0। সো এই আর কি, আর কিছু শক্তি তৈরি হবে। সো এই আর কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, মানে ছোট ছোট হাইড্রোজেন মিলে একটা বড় হিলিয়াম, হাইড্রোজেনের থেকে তো হিলিয়াম বড়, একটা বড় পরমাণু ফর্ম করলো। পরেরটা দেখো, ফিশন, ঠিক আছে? এটাই আমাদের আজকের লাস্ট স্লাইড ইনশাল্লাহ। ফিশন মানে কি? একটা হলো ফিউশন আর একটা ফিশন, বাংলা লিখে দিই, ফিউশন রস্যু, ফিউশন আর একটা হলো ফিশন, রস্যু নাই, ঠিক আছে? সো ফিশনে কি হয়? একটি ভারী নিউক্লিয়াস ভেঙে 2টা বা তার থেকে বেশি হালকা নিউক্লিয়াস পরিণত হলে তাকে ফিশন বলে। তাহলে আমাদের এখানে ভারী নিউক্লিয়াস ভাঙতেছে, তৈরি হচ্ছে হালকা নিউক্লিয়াস। উল্টাটা ফিউশনে বড় নাম, রস্যু আছে একটা বড় নাম, আর এটা কি? শন, রস্যু নাই, ছোট নাম। সো বড় নামে বড় নিউক্লিয়াস তৈরি হয়, রস্যু বাদ দিয়ে দিলে ছোট নাম ফিশন, ছোট নামে ছোট নিউক্লিয়াস তৈরি হয় বড়টা ভেঙে। এবার মনে রাখতে পারো, দেখো ইউরেনিয়ামকে আমি একটা নিউট্রন দ্বারা আঘাত করলাম, সামহাও একটা নিউট্রন দ্বারা, নিউট্রন আলাদা হয়েছিল, নিউট্রন দ্বারা আঘাত করলাম। সো ইউরেনিয়ামের ভর দেখো 235, পারমাণবিক সংখ্যা 92, মানে অনেক বড় একটা নিউক্লিয়াস। সো আমি নিউট্রনের অনেক শক্তি থাকে যখন এটা গতিশীল থাকে। সো এই নিউট্রন এসে নিউট্রন এসে এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করলো, ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা ভেঙে যাবে, ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হবে। কিভাবে? দেখো ইউরেনিয়াম এখানে ভাঙছে, ভেঙে বেরিয়াম ফর্ম করছে, আর কি? ক্রোমিয়াম, বেরিয়াম বা বেরিলিয়াম, এটা আমি ফুল ফর্ম ভুলে গেছি, ঠিক আছে? সো 2টা ফর্ম করছে আর 3টা নিউট্রন তৈরি হয়েছে। কিভাবে? দেখুন ভর সংখ্যা যোগ করে দেখায়, 235 এই পাশে আছে আর এই পাশে ভর সংখ্যা কত? 141 যোগ ক্রোমিয়ামের, ক্রোমিয়াম না তো ক্রিপ্টনের 92। সো যোগ করে দেখো ক্যালকুলেটরে, 141 যোগ 92 কত হচ্ছে? 233। এটা হচ্ছে 233 আর এখানে ছিল 235, এখনো 2টা ভর মিসিং। এই 2টা ভর কোথায়? 2টা ভর না তো, দেখো এখানে ভর ছিল হলো 235 আর একটা নিউট্রন, তাহলে টোটাল ভর কত? 235 যোগ 1 মানে 236, তাই না? 236 হইতে হবে এই পাশেও ওই পাশেও। তাহলে এখানে আমাদের 233 পাইলাম, এখনো 3টা ভর মিসিং। এই যে 3টা নিউট্রন, এই 3টা নিউট্রনকে আমরা অনেকে ভুল লিখি পরীক্ষার খাতায় যখন লেখো, নিউট্রনকে সবসময় 10 আকারে লিখবা এভাবে, এরপরে সামনে 3 দ্বারা গুণ করলে 3টা নিউট্রন। অনেকে যেটা করে যে নিউট্রনের সামনে 30 লিখে দেয়, নিউট্রনের ভর তো 1, এই যে উপরে ফেলবে এটা তো ভর তো কখনো 3 হবে না, তাই না? সো এটা একটু কেয়ারফুল হবা, নিউট্রন 10 লেখে তার আগে 3 লিখবা, 30 নিউট্রন না, ঠিক আছে? সো এই যে এর সাথে আমি 3 যোগ করলেই আমাদের দেখো টোটাল ভর কত হয়ে যাচ্ছে? 236 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সাইডের ভর এই সাইডের সমান, জাস্ট ভেঙে গেছে আর বেশ কিছু শক্তি তৈরি হয়। সো এটা আর কি ফিশনের এক্সাম্পল। সেই এক্সাম্পলগুলো অবশ্যই অনুধাবনমূলক কোয়েশ্চেন আসলে ব্যাখ্যা সংজ্ঞা তো লিখবাই, একটা এক্সাম্পলও লিখে দিতে হবে, তাহলে 2 ইনশাল্লাহ পাবা।
আর এক্সাম্পলগুলো এমসিকিউতেও আসে। সো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমরা এনজয় করছো। কোনো কোশ্চেনে বা কোনো টপিকে যদি প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারো, বা ফেসবুকে আমাদের যে রেটিনার একাডেমিক কেয়ার যে গ্রুপ আছে সার্চ করবা, বেশ অনেক অনেক স্টুডেন্ট ওখানে আছে আমাদের সাথে, ওইখানেও তোমরা তোমাদের কোয়েশ্চেনটা করতে পারো পোস্ট আকারে, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। সো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সালামু আলাইকুম।